আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু সিক্রেট মেন্টর। অ্যাকচুয়ালি একদম ব্র্যান্ড নিউ আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের টপিকটা অলরেডি পড়তে পারছেন, যে বিষয়টা একটু বুঝিয়ে বলি। যখন একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আপনার মতো একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আমাকে শুনছেন, যখন চুজ করেন এক্স্যাক্টলি যে আপনি কোন স্টাডি ডেস্টিনেশনে পড়তে যাবেন, সেই সময়টাতে আমার এক্সপেরিয়েন্স অনুযায়ী সবচেয়ে ১ নাম্বার যে মিস্টেকটা করে, সেই মিস্টেক সম্পর্কে আজকে বিস্তারিত একটু ডিসকাস করব আমার এক্সপেরিয়েন্স থেকে। পাশাপাশি আপনাদেরকে জানাবো হাউ টু এভয়েড দ্যাট। কিছু সাজেশন থাকবে। সো আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনাদের একটা ভালো আইডিয়া হবে এক্স্যাক্টলি মিস্টেকগুলা কোন ধরনের হয়ে থাকে। ডিসিশন মেকিং, যেহেতু এটা একটা লাইফ চেঞ্জিং ডিসিশন, আপনার পুরো লাইফের একটা টার্নিং পয়েন্ট এটা, এবং আমার মনে হয় আপনার জীবনের সবচাইতে মানে ওয়ান অফ দ্য ইম্প্যাক্টফুল ডিসিশনের মধ্যে, সবচেয়ে বড় ডিসিশনের মধ্যে একটা, এই যে আপনি দেশের বাইরে পড়াশোনা করতে যাচ্ছেন। সো এই জায়গাটাতেই যদি একটা বড় মিস্টেক করে বসেন, সেক্ষেত্রে তো আসলে ওখানে যাওয়ার পরে যদি মনে হয় যে পুরো একটা ভুল ডিসিশন নিছেন বা এই ধরনের কোনো কিছু একটা, তাহলে আসলে অনেক বেশি সময় ধরেই সাফার করতে হয় এবং অনেক সময় কামব্যাক করারও কোনো অপশন থাকে না। সো এই জায়গাটাতে যে অনেক মিস্টেক তো আছে, এর মধ্যে ১ নাম্বার এবং সবচাইতে বড় মিস্টেক যেটা, সেটা নিয়ে আজকে ডিসকাস করব। তো আশা করছি আপনারা যারা দেখছেন পুরো ভিডিওটা দেখবেন এবং আ মনোযোগ দিয়ে শুনবেন। চলেন মেইন ডিসকাশনে চলে যাই। আমি আসলে আমার ক্যারিয়ারে ৯ বছর হলো। সো এখানে আসলে থাউজেন্ডস অফ স্টুডেন্ট আমি ডিল করেছি, প্রসেস করেছি, এবং শুধু বাংলাদেশ থেকে না, আমার জবের কারণে পুরো সাউথ এশিয়াতে আমার কাজ করার এক্সপেরিয়েন্স হয়েছে। মানে স্টুডেন্ট সোর্স, যেমন আমি বাংলাদেশের স্টুডেন্টকে অ্যাসিস্ট করেছি এবং শ্রীলঙ্কার স্টুডেন্টকে অ্যাসিস্ট করেছি। সেম ফর ইন্ডিয়ান স্টুডেন্টস, পাকিস্তানি স্টুডেন্টস, নেপালের স্টুডেন্টের সাথে ডিল করেছি, সামওয়াট টার্কিশ স্টুডেন্টের সাথে ডিল করেছি। সো এই সমস্ত এক্সপেরিয়েন্স থেকে আরো কিছু সোর্স কান্ট্রি আছে যেখান থেকে আমি আসলে স্টুডেন্ট রিক্রুট করেছি অস্ট্রেলিয়াতে। তো যে দেশেরই হোক না কেন, কিছু কমন প্রবলেম আছে। সেই কমন প্রবলেমটা মধ্যে মানে সবচেয়ে মোস্ট যেটা স্টুডেন্ট মানে আমি দেখছি যে ওরা আসলে ডেস্টিনেশন চুজ করে না। ওরা আরেকজনকে কপি করে। এটা এবং হার্শ একটা রিয়েলিটি। যেমন আমি একটা এক্সাম্পল দেই। যেমন ধরেন কেউ কানাডা যাচ্ছে কারণ হচ্ছে তার কাজিন কানাডা থাকে। কেউ অস্ট্রেলিয়া যাচ্ছে কারণ তার ফ্রেন্ড বলছে অস্ট্রেলিয়া অনেক ইজি। কেউ ইউকে যাচ্ছে কারণ সে বলছে যে ইউকে থেকে তার মানে রিলেটিভ এর হচ্ছে পিআর হইছে। সো কি করে তারা? ব্লাইন্ডলি ফলো করে। এবং এটাই ট্রুথ। এবং শেষ পর্যন্ত মানে আমি যেটা বলতে চাই, এটা তো আসলে ডেফিনিটলি খুব ব্যাড একটা ডিসিশন। এবং কি হয়, মানে পুরা জীবনটা হয়তো অনেকের হেল হয়ে যাইতেছে। সো মনে রাখবেন, স্টাডি অ্যাব্রোড ইজ নট আ ওয়ান সাইজ ফিট অল ডিসিশন। এটা এভাবে সম্ভব না। এটা আসলে আপনার ক্যারিয়ার ডিফাইনিং একটা ইনভেস্টমেন্ট। এবং আপনার মানে এটা ট্রেন্ড ফলো করার কিছু না। এটা আসলে ডিসিশন নেওয়ার মতো একটা বিষয়। সো দেখা দিচ্ছি এক্সাক্টলি কোন মিস্টেক গুলা হয়, যেটা আমি এভরিডে দেখি, লাস্ট ৮-৯ বছর ধরে দেখছি। তো আবারও কয়েকটা উদাহরণ দেই। এর সাথে যেকোনো উদাহরণ আপনার সাথে ম্যাচ করতে পারে। বাট কয়েকটা উদাহরণ দিয়ে আমি আসলে আপনার ব্রেইনটাকে সিগন্যাল দিতে চাচ্ছি যে কোন ডিসিশনটা আপনি নিবেন, কোন ডিসিশনটা আপনি নিবেন না। যেমন ধরেন আমি আবার একটা এক্সাম্পল দেই। যেমন ধরেন অনেকে হচ্ছে আ পিআর এর ফ্যাসিলিটি অনেক ইজি, এজন্য কানাডা চুজ করে। উইথআউট কনসিডারিং যে জব মার্কেট স্যাচুরেশন সম্পর্কে তার কোনো আইডিয়া আছে কিনা, এটা কনসিডারই করে না। সো ওখানে যাওয়ার পরে আমি ইভেন অনেকে ইউটিউবেও দেখি নিজে ইউটিউব চ্যানেল খুলে ভিডিও দিচ্ছে, অন্যদেরকে ডিমোটিভেট করতেছে কানাডা আসার দরকার নাই। বিকজ এটা আসলে ওর ভুল। আরে ওর ভুলের জন্য আরেকজন কেন কানাডা যাবে না? এটা একটা বিষয়। সো আপনার জন্য এটা পারফেক্ট ছিল কিনা? আপনি যে ইন্ডাস্ট্রির লোক, এখন আপনার ফ্রেন্ড যে ইন্ডাস্ট্রির জন্য ফিট, আপনি তো সেম ইন্ডাস্ট্রিতে নাও ফিট হইতে পারেন। অথবা আপনি হয়তো ওই সাবজেক্টেই পড়েন নাই। সো ফ্রেন্ডের হবে মানে আপনার হবে, এরকম কোনো কিছু নাই। সো আপনি কানাডা চুজ করছেন পিআর এর জন্য। এখন আপনার সাবজেক্ট হয়তো পিআর হবে। কিন্তু ওটার যে জবের মার্কেটের সিচুয়েশন বা স্যাচুরেশন, ওটা আপনি কনসিডার না করেই ধরেন কানাডা ভিসাও হয়ে গেছে, আপনি ফ্লাই করে চলে গেছেন গা। সো এটা তো হয় না। এরপরে যাওয়ার পরে আপনি কি রিয়ালাইজ করলেন যে সবকিছু কঠিন। তাহলে ওভাবে তো হচ্ছে না। এটা একটা উদাহরণ দিলাম। আপনি নিজের সাথে রিলেট করেন এটা আসলে কতটুকু ঠিক। এটা ওখানে যাওয়ার পরে যদি বুঝেন যে ব্যাড ডিসিশন ছিল, তাহলে তো হবে না। সো কি করতে হবে মানে এটা পরে বলতেছি। বাট স্টিল আপনার জব মার্কেট, আমি সবসময় বলি, আমি এর আগের ভিডিওতেও বলছি, অনেকগুলো ভিডিওতে বলছি, পার্মানেন্ট রেসিডেন্সি, সিটিজেনশিপ এগুলো আসলে পার্সোনাল চয়েস। সত্যি ওখানে যাওয়ার পরে রিয়ালাইজ করবেন। এটা ক্যারিয়ারের প্ল্যান না। ক্যারিয়ার প্ল্যান হচ্ছে ক্যারিয়ার। সো ওখানে ওই জব মার্কেটের সবকিছু ঠিকঠাক আছে কিনা, তাইলেই তো আপনি পরে পিআর নিয়ে থাকতে পারবেন যদি আপনার উইশ থাকে। আবার যেমন ধরেন অস্ট্রেলিয়া নিয়ে একটা উদাহরণ দেই।
এখন আসলে এজেন্ট হাইপ চলতেছে অস্ট্রেলিয়ার। সবাই অস্ট্রেলিয়াতে পাঠাচ্ছে, সবাই অস্ট্রেলিয়াতে যাচ্ছে। সো আপনিও চলে গেলেন। ধরেন আপনি হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট পড়তে চলে গেলেন। আপনি জানছেন যে মোটামুটি যে এটাতে একটা প্রথমত তো অস্ট্রেলিয়াতে হাইপ চলতেছে, দ্বিতীয়ত এটার একটা মার্কেট আছে। কিন্তু আপনি জানেনই না এটার স্পেসিফিক মার্কেট হয়তোবা শুধু গোল্ড কোস্টে অথবা শুধু সিডনিতে। তো হয়তো গোল্ড কোস্ট গেলে আপনার জন্য খুব ভালো হইতো। ওখানে হয়তো একসময় আপনার প্ল্যান অনুযায়ী পিআর এর ব্যবস্থাও হইতো। বাট অন্য জায়গায় ধরেন সিডনি, এখানে প্রচুর পরিমাণ হসপিটালিটি ট্যুরিজমের অবস্থান ভালো। বাট আসলে কি অত জব আছে? অনেক সময় কিন্তু যেখানে জব বেশি সেখানে যদি স্টুডেন্টও তার থেকে বেশি থাকে, তাহলেও কিন্তু আসলে জব মার্কেট নাই। যেমন ধরেন একটা নির্দিষ্ট সেক্টরে সিডনিতে আপনার জবের এভেইলেবিলিটি আছে ৩০০। ধরেন সিট হিসেবে যদি বলি যে ৩০০ জন মানুষ ওখানে ডেস্ক পাবে। কিন্তু অ্যাপ্লিক্যান্ট আছে ১৭০০। তাহলে তো দেখেন ৩০০ বাদ দিলে বাকি মানুষজন যে ১৪০০ মানুষ আছে ওরা তো জবলেস থাকবে। এটা মাথায় রাখতে হবে। তারপরে আবার অনেকে আছে যে নিজের প্রোফাইল এনালাইজ না করে হয়তো তার জন্য ইউকের যে শর্ট কোর্স, ইউকের কোর্সের ডিউরেশন তো কম আপনারা জানেন। সেটা হয়তো আপনার ভিসার স্ট্র্যাটেজিতে সবচেয়ে বেস্ট ডিসিশন ছিল। ওখানেই হইলে আপনার ভিসাটা হয়ে যেত। হয়তো আমি আপনার সাথে কথা বলে বুঝছি বা প্রফেশনালদের সাথে কথা বলে আপনি বুঝছেন। যাই হোক, এত এক্সাম্পল বড় করে তো আর দেওয়া যাবে না, ভিডিও বড় হয়ে যাবে। বাট ধরে নিলাম আপনার ইউকে শর্ট কোর্স ডিউরেশনটা আপনার ভিসা স্ট্র্যাটেজির জন্য সবচেয়ে ভালো ছিল। কিন্তু আপনি দাঁড়াইছেন কানাডার জন্য এবং রিজেকশন খাইছেন, বা ইউএস এর জন্য রিজেকশন খাইছেন। দেখেন, পুরা স্টাডি ডেস্টিনেশন বা পুরা স্টাডি অ্যাব্রোডের প্ল্যানটাই মানে আপনার জীবনের সবচেয়ে ইম্পোর্টেন্ট ডিসিশনটাই আপনি রিজেক্ট খাইয়া পুরা ছেঁড়া বের হয়ে গেল। তো ওই জায়গায় যদি আপনি সঠিক একটা ডিসিশন নিতেন যে ফ্রেন্ডরা গেছে বা কারো পিআর হইছে, ওটা বাদ দিয়ে যদি আপনি আসলে আপনার জন্য সবচেয়ে বেস্ট হয়তো ইউকে ছিল ওইটা যাইতেন, তাহলে কিন্তু জিনিসটা হইতো। ওই যে বললাম একটাই কারণ, নাম্বার 1 মিস্টেক একটা না, দা ১ নাম্বার মিস্টেক সেটা হচ্ছে কি, দে ডোন্ট চুজ দেয়ার স্টাডি ডেস্টিনেশন। আবারও বলছি, দে কপি সামওয়ান এলস। এই কপির সবগুলো উদাহরণ দিচ্ছি। এবার আসেন ইউএসএ নিয়ে একটা উদাহরণ দেই। অনেকেই ইউএসএ তে দাঁড়াইলে ধরেন ভিসা হয়ে যাচ্ছে এমবাসিতে। যেমন কঠিন তেমন ইজিও। অনেকে ধরেন এমবাসিতে দাঁড়াইলে ভিসা হয়ে যেতেছে, চলে গেছে। কি হবে না হবে কিন্তু সে জানে না তার জন্য হয়তো ইউএসএ অনেক এক্সপেনসিভ। কিভাবে সেটাও বলতেছি। অথবা তার যে একাডেমিক রিগোর সিস্টেমটা আছে ওটাতে সে হয়তো ফিট খাইতে পারবে না। তো দেখা গেছে ইউএসএ যাওয়া তার জন্য পুরা লস প্রজেক্ট। আপনি জানেন যে ইউএসএ জব মার্কেট, সেখানে আ ইনসাইড ইউনিভার্সিটিতে কাজ করার কিছু লিমিটেশনস আছে। তারপরে ওপেননেস এর বিষয়-টিষয় আছে। তো এগুলো সবকিছু মিলে ধরেন দেখা গেছে অস্ট্রেলিয়ার $৩৫,০০০ টিউশন ফি, ওখানে কিন্তু কাজও আছে অনেক। আপনি উঠাইতে পারবেন। টাকাটা মানে যেটা চলার মতো যে টাকা সেটা উঠাইতে পারবেন। বাট ইউএস এর টিউশন ফি মাত্র $১২,০০০ হওয়ার পরেও দেখা গেছে আপনি ওখানে যেয়ে ম্যানেজ করতে পারতেছেন না। তাহলে তো এটাই তো, এগুলাই ডিসিশন লাইক। আবার আরেকটা জিনিস, যদিও সবচাইতে বেস্ট ডেস্টিনেশন কিন্তু সত্যি ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা এগুলাই আসলে স্টাডি ডেস্টিনেশনের ফাইনাল বাউন্ডারি না। আরো ডেস্টিনেশন আছে। আপনি হয়তো জানেনই না আপনার জন্য জার্মানি, আয়ারল্যান্ড অথবা জাপান, ফ্রান্স, মালয়েশিয়া এগুলো সবচেয়ে বেস্ট ডিসিশন হইতো। সেটা ধরেন আপনি ওই ইউকে যাওয়ার পরে বুঝছেন। তাহলে তো আপনার ক্যারিয়ার অনুযায়ী দেখা গেছে মানে এটাও। তো আল্টিমেট কথার উদ্দেশ্যটা হচ্ছে, টপ মিস্টেকটা হচ্ছে জাস্ট কোনো একটা হাইপ দেখে কোনো একটা জিনিস বিচার বিবেচনা না করে একটা স্টাডি ডেস্টিনেশন চুজ করে ফেলা, সেটার ভিসার জন্য দাঁড়ায় যাওয়া, টিউশন ফি দিয়ে দেওয়া এবং ভিসাটাও গ্রান্ট হয়ে যাওয়া এবং ওখানে যাওয়ার পরে বুঝতে পারা হোয়াট আই ডিড অ্যাকচুয়ালি। সো এটাই হচ্ছে মিস্টেক। তো এখন তাহলে পরের ডিসকাশনটা, লাস্ট ডিসকাশন, এই জায়গাটাতে আপনার কি করা উচিত? সো এটাই আপনাদের জন্য সবচেয়ে ইম্পোর্টেন্ট। এখন আপনারা চাইলে আবার নোট নিতে পারেন। ১ নাম্বার হচ্ছে স্টার্ট উইথ দ্য এন্ড গোল। আপনি কোন জায়গায় যাইয়া থামতে চান? আপনি কেন যাচ্ছেন দেশের বাইরে? কি অ্যাচিভ করতে চান লং রান, ফাইনাল স্টেজে? ধরেন আপনি একদম শেষ বয়সে কি দেখতে চান নিজেকে? সেই গোলটা থেকে আপনি স্টার্ট করবেন। আপনি কি গ্লোবাল এক্সপেরিয়েন্স চান? আপনি কি পার্মানেন্ট রেসিডেন্সি চান? আপনি কি ফিউচারে রিসার্চ করতে চান? নাকি আপনি ব্যবসা-বাণিজ্য করতে চান, এন্টারপ্রেনিউরশিপ প্রোগ্রামে যাইতে চান? মানে হোয়াটএভার, নাকি সবগুলার কম্বিনেশনে কিছু একটা চান। ওটা সেট করে তারপরে আপনি স্টার্ট করেন। তারপরে আপনি ডেস্টিনেশন চুজ করেন কোনটা আপনাকে সবচেয়ে ভালো আপনাকে সাপোর্ট দিবে আপনার গোলটাকে তাড়াতাড়ি মিট আপ করার জন্য। 2nd যে নোটটা নিবেন সেটা লিখেন হচ্ছে ম্যাচ দ্য মার্কেট। সেটা হচ্ছে আপনি এমন একটা কান্ট্রি চুজ করবেন যেখানে আপনার চুজ অ্যান্ড ডিগ্রির ডিমান্ডটা অনেক। মানে মানুষ অ্যাপ্লিক্যান্টের সংখ্যা বেশি না, ডিমান্ডটা বেশি। সো আপনি শুধুমাত্র ধরেন আপনি কথার কথা শুনলেন নিউজিল্যান্ডে প্রচুর ভিসা অ্যাকসেপ্টেন্স হচ্ছে, অফার অ্যাকসেপ্টেন্স হচ্ছে। ওই অ্যাকসেপ্টেন্স এর হাইপ দেখে যাওয়া যাবে না। সো এগেইন এমন একটা কান্ট্রি চুজ করেন যেখানে আপনার ডিগ্রির ডিমান্ডটা অনেক বেশি। ৩ নাম্বার যেটা সবচেয়ে ইম্পোর্টেন্ট আপনারা নোট নিতে পারেন, থিংক অ্যাবাউট ইউর ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট।
এটা শুধুমাত্র এই না যে টিউশন ফি উঠানো যায়। অনেকেই বলে যে, "ভাই অস্ট্রেলিয়া এই জায়গায় যান, নিউজিল্যান্ডের ওই জায়গায় যান, টিউশন ফি উঠাইতে পারবেন।" তো টিউশন ফি ধুমায়ে উঠাইতে পারবেন এটাই আপনার লাইফের টার্গেট? ইট শুড নট বি। রাইট? আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট এর মধ্যে অনেক কিছু ফ্যাক্টরস আছে। আপনার টোটাল কস্টিং কেমন লাগবে টিউশন ফিতে, সেটার এগেইনস্ট এ স্কলারশিপ কেমন আছে, কস্ট অফ লিভিং কেমন, পার্ট টাইম জবের লটা কি সেখানে, পার্ট টাইম জবের নরমটা কি, পোস্ট স্টাডি ওয়ার্ক রাইটস কতদিন আছে, সেই অনুযায়ী আপনি কেমন জব পাইতে পারেন, কতদিন থাকবেন, ওই যে ১ম পয়েন্ট এন্ড গোলটা কি, সবকিছু মিলে আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্টটা ঠিক আছে কিনা, এগুলো কিন্তু মাথায় রাখাটা উচিত। তারপরেই আসলে আপনার ডিসাইড করা উচিত। তাহলে আর হাইপের মধ্যে আপনি যাচ্ছেন না। সো সেক্ষেত্রে দেখা গেছে আপনার লস হওয়ার সম্ভাবনা অনেক কম। ৪ নাম্বার এবং লাস্ট যে পয়েন্ট সেটা আপনারা নোট নিবেন সেটা হচ্ছে কালচারাল ফিট এবং ল্যাঙ্গুয়েজটা কনসিডার করতে হবে। কেন এটা এতটাই ইম্পোর্ট্যান্ট? আপনার চিন্তা করতে হবে যে আপনি কি সত্যি লাইফস্টাইল ওখানকার লাইফস্টাইল যেখানে যাচ্ছেন সেটা অ্যাডাপ্ট করতে পারবেন কিনা? সেখানকার ফুড অ্যাভেইলেবিলিটি আপনার মানে আপনার আওতার মধ্যে আছে কিনা? বা যে ফুড অ্যাভেইলেবল আছে সেটা আপনি অ্যাডাপ্ট করতে পারবেন কিনা? সেখানকার ক্লাইমেট, সেখানকার কমিউনিকেশন স্টাইল, জবের ক্ষেত্রে তো ক্লাসের ক্ষেত্রে তো অবশ্যই সবারই তো আসলে একটা পার্ট টাইম জব করতেই হবে, এই প্ল্যানটাই থাকে। সো সেখানকার জন্য সবচেয়ে ইম্পোর্টেন্ট হচ্ছে ওখানকার কমিউনিকেশন স্টাইল। সেটা আপনি কিভাবে নিতে পারছেন? যেমন ধরেন আপনারা একটু গবেষণা করলে বুঝতে পারবেন। অস্ট্রেলিয়ার কমিউনিকেশন স্টাইল, ইউকের কমিউনিকেশন স্টাইল আর অস্ট্রিয়া বা জার্মানির কমিউনিকেশন স্টাইল কমপ্লিটলি ডিফারেন্ট। সো এটার উপরে বেস করে অনেকে কিন্তু জবই পাচ্ছে না। সো সেটা আপনাদের মাথায় রাখতে হবে। এখন বলি এই কালচারাল ফিট ল্যাঙ্গুয়েজটা কেন জরুরি? ধরেন আপনি এমন একটা প্লেসে গেছেন যেখানে আসলে আপনার হয়তো থট প্রসেসকে সেই জায়গাটা ইমপ্যাক্ট ফেলতেছে। সেটা আপনি কুলায় উঠতে পারবেন। রাইট? ধরেন আপনি একরকম ভাবছেন, ওখানে গিয়ে দেখলেন যে আপনার ভাবনাটা আরেক রকম। সো থট প্রসেসের মধ্যে যদি তাও ইমপ্যাক্ট ফেলে সেটা আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। কিন্তু যদি আপনার পুরা লাইফস্টাইলের মধ্যে ইমপ্যাক্ট ফেলে আপনি তাহলে চলবেন কিভাবে? ধরেন সেখানকার ফুড আপনার হয়তো এমন কোনো ইস্যুস আছে, গ্যাস রিলেটেড হইতে পারে, ডাইজেস্ট রিলেটেড হইতে পারে অথবা প্রেশার রিলেটেড হইতে পারে, যেখানে আসলে এই ধরনের ফুড খাইতে হয় আপনার। কিন্তু ওই জায়গাটাতে ওই ধরনের ফুড এভেইলেবলই নাই। কিন্তু তাও আপনি সাহস করে চলে গেলেন অথবা রিসার্চ না করে চলে গেলেন। যাওয়ার পরে তো ডিরেক্টলি আপনার ফিজিক্যাল হেলথে, আপনার লাইফস্টাইলে সেটা ইমপ্যাক্ট ফেলতেছে। তাহলে তো আপনি ক্লাসও ঠিকমতো করতে পারবেন না, জবেও ঠিকমতো যেতে পারবেন না। সো এই জিনিসটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। অনেকে অনেক কিছু বলবে কিন্তু আমার লাস্ট ৮-৯ বছরের স্টুডেন্টের ফিডব্যাক শুনে আমার কাছে মনে হয়েছে এই ৪ টা জিনিস আপনাদের মাথায় রেখে ডিসিশন নিলে যে যেরকমই বলুক না কেন সেই জায়গাটাতে আপনি একটা গুড ডিসিশনে যাইতে পারবেন। তখন আপনার কাছে মনে হবে যে স্টাডি অ্যাব্রোড এর ডিসিশনটা আপনার লাইফে যেমন সবচাইতে বড় ডিসিশন এবং এই ডিসিশনটাও আপনি নিছেন সবচাইতে পারফেক্টলি। সো এই জিনিসটাই আসলে বুঝাইতে চাইছি যে ১ নাম্বার মিস্টেক এবং একটাই সবচেয়ে বড় মিস্টেক সে জিনিসটা কি? কিছু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। যখন আপনারা হয়তো কাউন্সেলিং নিবেন আমার কাছ থেকে হয়তো আরো তখন আপনার স্পেসিফিক প্রোফাইল অনুযায়ী আমি আপনাকে আরো অ্যাসিস্ট করতে পারবো এবং আপনি নিজেও নিজেকে অ্যাসিস্ট করতে পারবেন। হাউএভার আমি স্টাডি প্রফেশনাল হিসেবে আই বিলিভ এটা আমার একটা রেসপনসিবিলিটি আপনাদেরকে সঠিক ন্যারেটিভটা তুলে ধরার এক্সাক্টলি যে আপনি কোথায় যাচ্ছেন এটা কি সবাই যেখানে যাচ্ছে ওখানেই আপনি যাচ্ছেন? নাকি আপনার যেখানে গ্রো হবে আপনার প্রোফাইলের, আপনার ক্যারিয়ারে সেখানে আপনার যাওয়া উচিত? আ এবং আপনার গ্রোথটা আপনার মাথায় আছে কিনা বা আপনি নিজেকে নিজে বুঝতে পারছেন কিনা? সেই জিনিসটাই আসলে বোঝানোর চেষ্টা করছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আম আমাকে সাপোর্ট করার জন্য ভিডিওটাতে একটা লাইক দিতে পারেন। আ রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করার জন্য। আর আমার ভিডিওটা শেয়ার করলে হয়তো আপনার কমিউনিটির কারো হেল্প হতে পারে এবং সেই জিনিসটা আমার অনেক ভাল লাগবে এবং আমাকে আমার গ্রোথে অনেক অ্যাসিস্ট করবে। However, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং today's ভিডিও। আশা করছি আপনারা আমার সাথে কানেক্টেড থাকবেন। নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে রাখলে সাবস্ক্রিপশনের পরে আমার পরের ভিডিওতে সাথে আপনি অ্যালার্ম পেয়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।